প্রথমত আমাদের বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে, প্রথমটাই হলো আমাদের কি, নাইট্রোজেন। এটা আমরা মনে রাখবো হলো 78.09%। অক্সিজেন, যেটা আমরা মনে রাখবো হচ্ছে 20.94%। এরপরে আমাদের মনে রাখবো হচ্ছে আর্গন, যে সেটা হলো আমরা মনে রাখবো 0.80%। এগুলো হচ্ছে আমাদের কি, বায়ুমণ্ডলের গ্যাস। এরপরে আমরা মনে রাখবো, এটা না, একটু আমরা আগে এটা মনে রাখবো যে কার্বন ডাইঅক্সাইড 0.033%। এরপরে মনে রাখবো হলো আর্গন, যেটা হলো আমরা মনে রাখবো 0.80%। এছাড়াও আমাদের বায়ুমণ্ডলে আরো কিছু জিনিস থাকবে, সেগুলোর মধ্যে কি কি থাকবে যদি একটু বলি, সেটা হলো যে অন্যান্য গ্যাসের মধ্যে থাকবে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন এবং হচ্ছে মিথেন। অন্যান্য গ্যাসের মধ্যে কি কি থাকবে, অন্যান্যগুলো একটু মনে রাখি। কি বলছি, হিলিয়াম, আমি হিলিয়াম মনে রাখবো হলো নিয়ন, ক্রিপ্টন, জেনন আর হলো মিথেন। ঠিক আছে। এছাড়াও এছাড়াও আমাদের মনে রাখবো যে ওজোন এবং হচ্ছে জলীয় বাষ্প। কি মনে রাখবো, ওজোন ও জলীয় বাষ্প, এটার পরিমাণ থাকবে হচ্ছে 0.37%। তো এগুলো অবশ্যই আমাদেরকে একটু করা লাগবে, মনে রাখা লাগবে। এটা যদি পার্সেন্ট আমরা মনে রাখি, তাহলে মনে রাখবো 0.45%। এটা আমরা মনে রাখতে পারি। তো এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের গ্যাসগুলো। হ্যাঁ, বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো আছে সেগুলোর মধ্যে আমরা মনে রাখবো নাইট্রোজেন হচ্ছে 78.09%, অক্সিজেন 20.94%, কার্বন ডাইঅক্সাইড 0.33%, আর্গন হচ্ছে 0.80%। অন্যান্য গ্যাসের মধ্যে থাকবে হচ্ছে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন এবং হচ্ছে মিথেন, যেটার পার্সেন্ট আমরা মনে রাখবো 0.45%। ওজোন অর্থাৎ O3 যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ওজোন। এই গ্যাসটার নাম হচ্ছে ওজোন গ্যাস। ওজোন, হ্যাঁ, ওজোন গ্যাসের পরিমাণ হচ্ছে, আর জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে, দুইটা মিলে 0.37%। এটা হচ্ছে আহসানুল কবির স্যারের বই, সেই বইয়ে দেওয়া আছে। তো তোমাদের অনেকের মধ্যে কনফিউশন আছে এইচএসসি 18 যে কোন বইটা কিনবো। মনে রাখবো যে তোমাদের বই যদি কিনতেই চাও তোমরা এখনই, তাহলে মনে রাখবো সরোজ শান্তি, এই বইটা সারা দেশে চলে, সব শিক্ষকরা এটাই পড়ায় এবং সব জায়গায় অ্যাডমিশন এবং এইচএসসি লেভেলে এখান থেকেই বেশিরভাগই প্রশ্ন হয়। আর এটা হচ্ছে টপ রেটেড একটা বই আমাদের দেশের। আর একটা, এটা হলো প্রথম পত্র। আর যদি কেউ ম্যাথের জন্য স্পেশালি যদি অনেক বড়লোক টরলোক হয়ে থাকো আর কি, তোমাদের যদি টাকা পয়সা বেশি থাকে, তাহলে সঞ্জীব কুমার গুরু স্যারের বইটা কিনতে পারো, অথবা পিডিএফ করলেও হবে। আর তবে এইটা হচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য মাস্ট কিনতেই হবে। হ্যাঁ, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, দুই পত্রের জন্য এই বইটা কিনলেই হবে। আমি এটা লিখে রাখছি। হ্যাঁ, বই লিখে দিই, তোমরা যারা ক্লাসে আসবা, বই যদি কিনতে চাও এই বইটা কিনতে পারো। আচ্ছা, এখন আমরা মনে রাখবো যে বায়ুমণ্ডলে গ্যাসের উপাদানের সংযুক্ত ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়। গ্যাসের উপাদানের উপাদানের সংযুক্তি অনুসারে বা সংযুক্তির ভিত্তিতে আমরা মনে রাখবো দুই প্রকার বায়ুমণ্ডল। একটা হলো বিষম মণ্ডল, আর প্রথমে আমরা মনে রাখবো সমমণ্ডল। প্রথমে আমরা মনে রাখবো হচ্ছে সমমণ্ডল, পরে মনে রাখবো হচ্ছে বিষম মণ্ডল। সমমণ্ডল আর একটা কি মনে রাখবো, বিষম মণ্ডল। এখন সমমণ্ডলের বিস্তৃতি কত দূর পর্যন্ত এবং বিষম মণ্ডলের বিস্তৃতি কত দূর পর্যন্ত মনে রাখবো, সমুদ্রপৃষ্ঠ থেকে বা পৃথিবী পৃষ্ঠ থেকে একদম 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বা আমি যদি এখানে দেখাই যে 0 থেকে যদি 85 কিলোমিটার পর্যন্ত আমরা চিন্তা করি, মাটি থেকে 0 থেকে কত কিলোমিটার,
85 কিলোমিটার, এটা হচ্ছে সমমণ্ডলের বিস্তৃতি। আর এই বিষমমণ্ডলের বিস্তৃতি হচ্ছে 85 কিলোমিটার থেকে শুরু করে 500 কিলোমিটার পর্যন্ত। কত? 500 কিলোমিটার পর্যন্ত। তো এটাকে আমরা এভাবে বলতে পারি। এবং আমরা একটা জিনিস মনে রাখবো যে এই অঞ্চলে সর্বত্র নাইট্রোজেন, অক্সিজেন, এছাড়াও আর্গন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন এবং ওজোন থাকে। ঠিক আছে? অনেক বইয়ে এই জিনিসগুলো নিয়ে একটু মতপার্থক্য আছে, আমি এটাও লিখে দিই। 500 কিলোমিটার বা কোনো কোনো বইয়ে দেখবা লেখা আছে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখন যত গ্যাস আছে সব এই জায়গায় থাকে। যত গ্যাস যত গ্যাস সবগুলো থাকবে কোথায়? সমমণ্ডলের মধ্যে। আর বিষমমণ্ডলের মধ্যে এটা হচ্ছে আমাদের, এখানে আমরা মনে রাখবো এটা হলো থার্মোস্ফিয়ার, বা এটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। এটা একটা মনে রাখবো। আর এইখানে আমাদের কি কি থাকে সেইখানে আমরা, এখানে তিনটা থাকে, এই তিনটা আমরা একটু মনে রাখবো। একটা হলো ট্রপোস্ফিয়ার, এগুলো আমাদেরকে পড়তে হবে, একটু সামারাইজ করে নিই প্রথমে। ট্রপোস্ফিয়ার, তারপর আমরা মনে রাখবো হলো স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আর আরেকটা আমরা মনে রাখবো হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। তো এইখানে আমাদের তাহলে সমমণ্ডলের মধ্যে কয়টা জিনিস আছে? তিনটা। একটা হলো আমাদের ট্রপোস্ফিয়ার, আর একটা হলো স্ট্রাটোস্ফিয়ার এবং হচ্ছে মেসোস্ফিয়ার। আর বিষমমণ্ডলের মধ্যে আমরা পাচ্ছি শুধুমাত্র কি? থার্মোস্ফিয়ার। তো এখানে আমরা আরো একটা জিনিস মনে রাখবো, সেটা হলো এক্সোস্ফিয়ার। এটা আমরা মনে রাখবো হলো এক্সোস্ফিয়ার। এটা একটু আমরা আপাতত মনে রাখি। এখান থেকে আমরা ইন ডিটেলস আলোচনায় যাব, এবং আলোচনার পরিধিতে আমরা যতটুকু দরকার ততটুকু শেখাই দিব। হ্যাঁ, যতটুকু পড়াইছি এতটুকুই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা গ্যাসের জায়গাগুলো বলেছি, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা আপনাদেরকে একটু বলি। আমরা প্রথমত যখন বলছিলাম যে সমমণ্ডলের মধ্যে আমরা বলতেছিলাম গ্যাস, এবং বিষমমণ্ডলের মধ্যে এখানে থাকবে হচ্ছে পারমাণবিক হাইড্রোজেন, মনে রাখবো, সরি, পারমাণবিক নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম স্তর এবং হচ্ছে হাইড্রোজেন স্তর। ঠিক আছে? এই সবগুলো কি কোনটা কিভাবে থাকে আমি একটু যে আলোচনা করব, আপনারা শুধু একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখবেন। ঠিক আছে? আমরা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করব। যদিও আমি নতুন না, আমি আসলে অনলাইনের এই জগতে দীর্ঘ সময় খেটেছি এবং চেষ্টা করেছি আমার মতো করে সবকিছু ডেভেলপ করার জন্য। ইনশাল্লাহ আবারও সবকিছু ঠিকঠাক হবে, সেই চেষ্টা আমি অব্যাহত রাখবো। তো দেখেন, আমি যতটুকু পড়াই একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথমত আমি যতটুকু পড়াই সেইটুকু মনোযোগ সহকারে দেখেন এবং সেই অনুযায়ী নোট ডাউন করতে থাকি। একটু দেখি, তাহলে আমাদের বায়ুমণ্ডলের যে দুইটা স্তর আছে সেই দুইটা স্তর নিয়ে একটু যা আলোচনায় আসে। তাহলে প্রথম কথা অনুসারে আমরা সমমণ্ডলে কেউ কয়টা জিনিস পাচ্ছি সেটা একটু দেখি। এই সমমণ্ডলে আমরা পাচ্ছি হচ্ছে তিনটা জিনিস। এক নম্বরে আমরা মনে রাখবো হচ্ছে ট্রপোমণ্ডল, ট্রপোমণ্ডল। দুই নম্বর আমরা মনে রাখবো হলো স্ট্র্যাটোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল। তিন নম্বর আমরা মনে রাখবো হচ্ছে মেসোমণ্ডল, মেসোমণ্ডল। ঠিক আছে? এটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। এটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এটাকে আমরা বলি হচ্ছে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার।
মেসোস্ফিয়ার, তাহলে হচ্ছে সমমণ্ডল এটা, আর বিষমমণ্ডল এটা। বিষমমণ্ডল, বিষমমণ্ডল, বিষমমণ্ডলের ক্ষেত্রে যদি আমি আসি, সেটার মধ্যে আমরা কি কি পাবো? এক নম্বর আমরা যেটা পাবো সেটা হলো, এক নম্বর আমরা যেটা পাবো সেটা হলো, বলছিলাম যে থার্মোস্ফিয়ার বা থার্মোমণ্ডল, থার্মোমণ্ডল, বা আমরা বলবো হচ্ছে থার্মো বা থার্মোস্ফিয়ার। দুই নম্বর যেটা, সেটাকে আমরা মনে রাখবো হচ্ছে থার্মোমণ্ডল, তারপরে যেটা আসবে সেটার নাম হলো এক্সোমণ্ডল, এক্সোমণ্ডল, বা আমরা মনে রাখবো হলো এক্সোস্ফিয়ার। আমি এখানে বলেছিলাম যে এই সমমণ্ডলের মধ্যে কে কে থাকবে? সমমণ্ডলের মধ্যে থাকবে হলো নাইট্রোজেন, সমমণ্ডলের মধ্যে থাকবে হচ্ছে অক্সিজেন, সমমণ্ডলের মধ্যে থাকবে হলো কার্বন ডাই অক্সাইড, থাকবে হচ্ছে আর্গন, আর হচ্ছে ওজোন, থাকবে হচ্ছে জলীয় বাষ্প, ওজোন থাকবে, জলীয় বাষ্প থাকবে, তাছাড়াও থাকবে হচ্ছে ধূলিকণা, কিন্তু থাকবে ধূলিকণা, হিলিয়াম, নিয়ন, জেনন, এবং হচ্ছে লাস্ট হচ্ছে মিথেন। এই গ্যাসগুলো থাকবে হচ্ছে কোথায়? সমমণ্ডলের মধ্যে। এখন এই বিষমমণ্ডলের মধ্যে যে জিনিসগুলো থাকবে তার মধ্যে আমরা চারটা স্তরে ভাগ করে নিই। বিষমমণ্ডলের মধ্যে যেগুলো থাকবে চারটা জায়গায় আমরা ভাগ করে নেই, সেইগুলো একটু দেখি আমরা। এই বিষমমণ্ডলের মধ্যে থাকবে হচ্ছে নাইট্রোজেন, পারমাণবিক নাইট্রোজেন, কি মনে রাখবো? পারমাণবিক নাইট্রোজেন। মনে রাখবো হচ্ছে পারমাণবিক অক্সিজেন, পারমাণবিক অক্সিজেন স্তর। হ্যাঁ, এটা এবং ক্লিয়ার লিখে দেই, এই দুইটা স্তর থাকবে। এখন এরপরে থাকবে হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে হিলিয়াম স্তর। কি থাকবে? হিলিয়াম স্তর। এত ডিটেলস আপনি কারো ক্লাসে পাবেন না। তারপরে যেটা থাকবে সেটা হলো হাইড্রোজেন স্তর। কি থাকবে? হাইড্রোজেন স্তর। এই চারটা স্তর আমাদেরকে অবশ্যই মনে রাখা লাগবে। এখন এই স্তরগুলোর রেঞ্জ যদি আমরা মনে রাখার চেষ্টা করি, সেটা আসলে একটু দেখব। তো আমাদের সমমণ্ডলের বিস্তৃতি কত বলা হয়েছিল? 0 থেকে 85। কত বলা ছিল? 0 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। কত ছিল? যে সমুদ্রপৃষ্ঠ থেকে বা 0 কিলোমিটার থেকে আমরা মনে রাখবো হচ্ছে 85 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে? আর এই বিষমমণ্ডলের জায়গায় আমরা মনে রাখবো হলো 85 কিলোমিটার থেকে শুরু করব, করে আমরা মনে রাখবো হচ্ছে 10,000 কিলোমিটার পর্যন্ত। 10,000 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে? এই দুইটা রেঞ্জ অবশ্যই আমাদেরকে একটু কষ্ট করে মনে রাখা লাগবে। আচ্ছা, এরপর দেখেন, এখন দেখেন এখানে যে হিলিয়াম স্তরের বিস্তৃতি আসলে কত পর্যন্ত ছিল, বা পারমাণবিক নাইট্রোজেন স্তরের বিস্তৃতি কত পর্যন্ত ছিল। পারমাণবিক নাইট্রোজেন স্তরের বিস্তৃতি ছিল হচ্ছে 85 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত। এর স্তর হচ্ছে কত? 85 থেকে কত? 200 কিলোমিটার পর্যন্ত। এই এটা একটা। 2 নাম্বারটা হচ্ছে 200 থেকে 1100, তারপরে 1100 থেকে 3500। কত থেকে বলছি? 200 থেকে কত? 1100 কিলোমিটার। আর এটা কত বললাম? 1100 থেকে 3500 কিলোমিটার, 3500 কিলোমিটার। আর হাইড্রোজেন স্তর যেটা, সেটা হচ্ছে 3500 থেকে 10,000 পর্যন্ত। কত পর্যন্ত? এটা হলো আমাদের 3500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। মাস্ট বি, এই জিনিসগুলো মনে রাখা লাগবে। এখন এইখান থেকে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলি, যে এইখানে আমি মোটামুটি ভাবে 3টা 2টা 5টা লিখছি না? এই 5টার একটা ভেরিফিকেশন আমি আপনাকে দেখাই দিব। হ্যাঁ, আর এই ভেরিফিকেশন থেকে আপনি সবকিছু একদম ডিটেলস শিখতে পারবেন। আচ্ছা, আচ্ছা,
লাইভ শেয়ার হচ্ছে না, গ্রুপ না, এই যে প্রবলেম শুরু হয়ে গেছে। আচ্ছা, ভিউ ডিটেলসে যাই, একটু 1 মিনিটের মতো আমি একটু দেখে আসি যে সবকিছু আমার ওকে কিনা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সবকিছু ঠিকঠাক। আমরা যদি কোনো সাউন্ড প্রবলেম করে, তোমরা কষ্ট করে আমাকে একটু কমেন্টে জানাই দিও। তোমরা যারা আমার পেজ থেকে দেখছো, তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, এখন দেখি আমরা মোট 4টা স্তরে ভাগ করে এই জিনিসগুলো শিখবো। এই 4টা স্তরকে আমরা একটু ভাগ ভাগ করে করে শেখার চেষ্টা করব। এখানে বেসিক শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, কখনো কখনো অন্দরমহল দিয়ে হলে এগুলোকে স্পর্শ করে শিখতে হবে। একটু দেখি আমরা প্রথমত কিছু জিনিস নিয়ে কথা বলছিলাম। তাহলে আমাদের প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। প্রথমটা ছিল হচ্ছে ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, তাই না? এটা আরেকবার লিখি। 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারের রেঞ্জ হচ্ছে থেকে 0 থেকে কত পর্যন্ত মনে রাখবো? এটা মনে রাখবো 12। কোনো কোনো বইয়ে দেওয়া আছে 0 থেকে হলো 15। আবার কিছু অ্যাডভান্স দেওয়া আছে 0 থেকে কত 18 কিলোমিটার। এই তিনটার যে কোনো একটা মনে রাখলেই হবে। এখন এখানকার জন্য আমরা এটা মনে রাখলেই হবে, কত 0 থেকে 12 অথবা 0 থেকে 15 অথবা 0 থেকে কত 18 কিলোমিটার। হ্যাঁ, ট্রপোস্ফিয়ার কত পর্যন্ত বিস্তৃত এখান থেকে আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, এবং এই স্কেলের এই স্তরের টেম্পারেচারটা কত বা তাপমাত্রা কত? তাহলে এটা হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে তার এই স্তরের হলো হাইট বা উচ্চতা। টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে মনে রাখবো হলো -55 ডিগ্রি পর্যন্ত। মাইনাস কত ডিগ্রি? 25 ডিগ্রি থেকে -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঠিক আছে, 25 থেকে -55 ডিগ্রি সেলসিয়াস। এখন এইখান থেকে আরেকটা জিনিস বোঝেন, পরেরটা যদি আমরা যাই, ওপর পরে আমরা মনে রাখবো স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা যেটা হবে সেটা হবে 12 থেকে 50, অথবা আমরা মনে রাখবো 15 থেকে কত বলতো 50, অথবা আমরা মনে রাখবো যে 18 থেকে কত 50 কিলোমিটার। ঠিক আছে, এখন এখান থেকে দেখি যে এইখানে টেম্পারেচার যেটা সেটা হচ্ছে আমাদের হবে -55 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা মনে রাখবো হচ্ছে +2 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখা লাগবে। এরপরে মেসোস্ফিয়ারে যদি আমরা আসি, সেটা কত আসবে? মেসোস্ফিয়ারের ক্ষেত্রে আমাদের টেম্পারেচার কত হবে সেটা যদি আমরা একটু দেখি। তো মেসোস্ফিয়ারের ক্ষেত্রে আমাদের টেম্পারেচার এবং উচ্চতা কত হবে? এটা হলো হাইট, উচ্চতা। এরপরে আমাদের হচ্ছে মেসোস্ফিয়ার। মেসো মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতাটা হচ্ছে আমাদের 50 থেকে শুরু করে 85 কিলোমিটার পর্যন্ত। 50 থেকে কত পর্যন্ত? 85 কিলোমিটার পর্যন্ত। এবং এইখানের যে টেম্পারেচার সেটা হচ্ছে +2 ডিগ্রি সেলসিয়াস থেকে -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। -93 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, -93 ডিগ্রি সেলসিয়াস। আর থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা আরেকটা জায়গাতে আসবো, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এটা যদি আমি এখান থেকে দেখি সেটা হলো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের হবে হলো 85 থেকে শুরু করে 500 কিলোমিটার পর্যন্ত।
85 থেকে কত পর্যন্ত? 500, এটা হলো উচ্চতা। আর এখানে যে টেম্পারেচার সেটা হচ্ছে -93 থেকে শুরু হবে এবং হচ্ছে কত? মাইনাস থেকে 427 ডিগ্রি সেলসিয়াস। -93 ডিগ্রি সেলসিয়াস থেকে -93 ডিগ্রি সেলসিয়াস থেকে 427 ডিগ্রি সেলসিয়াস। 427 ডিগ্রি, 427 ডিগ্রি কি সেলসিয়াস পর্যন্ত। এখন এইখানের কিছু জিনিস আছে যেগুলো আমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হওয়া লাগবে। দেখেন, যদি টেম্পারেচার বাড়ে তাহলে হচ্ছে ল্যাপস রেট, যদি টেম্পারেচার বাড়ে তাহলে ল্যাপস রেট হবে নেগেটিভ। ল্যাপস রেট হবে কি? নেগেটিভ। এই ল্যাপস রেট কি জিনিস বোঝার দরকার নেই। দেখেন এখানে টেম্পারেচার কমতেছে, তার মানে হচ্ছে ল্যাপস রেট বা এল আর সেটা হচ্ছে আমাদের পজিটিভ। সেটা আমাদের কি বলুন তো? পজিটিভ। এটা একটু মনে রাখি এখান থেকে। এখানে দেখেন টেম্পারেচার বাড়ছে, তার মানে তাপমাত্রা কমলে ল্যাপস রেট পজিটিভ হয়। তাহলে আমরা এখান থেকে একটা বটম লাইন লিখে নিতে পারি যে তাপমাত্রা বাড়লে, দেখেন 25 ডিগ্রি থেকে -55 ডিগ্রি, তার মানে এটা কমে গেছে, সরি। তাপমাত্রা কমলে, প্রথমটা হলো তাপমাত্রা কি হইলে? তাপমাত্রা কমলে ল্যাপস রেট এটা কি হবে? পজিটিভ। এখানে দেখেন তাপমাত্রা বাড়ছে, -55 থেকে প্লাস হয়েছে, মাইনাস থেকে কি হয়েছে? প্লাস। তার মানে বাড়ছে, তার মানে এখানকার ল্যাপস রেট যেটা হবে, তার মানে তাপমাত্রা এখানে কি বাড়ছে, এখানকার ল্যাপস রেট হবে মাইনাস, অর্থাৎ নেগেটিভ। এখানকার ল্যাপস রেট কি হবে? নেগেটিভ। এরপরেরটাতে দেখেন যে ল্যাপস রেট কি হবে? +2 থেকে কমে -93 দিচ্ছে। এইখানকার ল্যাপস রেট যেটা, ল্যাপস রেট সেটা হবে আমাদের পজিটিভ। ঠিক আছে? এইখানে দেখেন -93 থেকে 427, তার মানে এটা কি? তাপমাত্রা বাড়ছে। তার মানে তাপমাত্রা যদি বাড়ে তাহলে আমাদের ল্যাপস রেট যেটা, এটা হবে কত? সেটা হবে হচ্ছে, এটা তাপমাত্রা বাড়লে ল্যাপস রেট হয় নেগেটিভ। ল্যাপস রেট কি হবে? নেগেটিভ। তো এইখান থেকে আমাদের আরেকটা জিনিস মনে রাখবো যে এই যে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারটা সবচেয়ে নিচের স্তর। এখান থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। হ্যাঁ, এটা নিয়ে কথা বলি নাই, এটার নাম হলো এক্সোস্ফিয়ার। এটার নাম হলো এক্সোস্ফিয়ার। এটা আমাদের কত হবে? 500 থেকে শুরু করে মনে রাখবো হলো 10,000, কত পর্যন্ত? 10,000 কিলোমিটার পর্যন্ত। তো এইখানে টেম্পারেচার অনেক বেশি, হ্যাঁ, এক্সোস্ফিয়ার। আর এই এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস সহজভাবে বলি যে ল্যাপস রেট মানে হলো তাপমাত্রার পরিবর্তন ভাগ হচ্ছে উচ্চতা। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস শিখে রাখি, সেটা হচ্ছে ল্যাপস রেট। ল্যাপস রেট মানে আমরা মনে রাখবো হচ্ছে ডেল্টা টি। ডেল্টা টি মানে হলো তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা, আর ডেলটা এখানে আমরা মনে রাখবো হলো এইচ। ঠিক আছে? এই ল্যাপস রেটের জন্য এই সূত্রটা মনে রাখলেই হবে, আর বেশি কিছু মনে রাখা লাগবে না। তাহলে আমরা এই ল্যাপস রেটের ক্ষেত্রে একটা জিনিস সহজভাবে শিখলাম যে তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা বাড়লে ল্যাপস রেট কি হয়? তাপমাত্রা বাড়লে আর ল্যাপস রেট হয় নেগেটিভ। ল্যাপস রেট কি হয়? তাপমাত্রা বাড়লে ল্যাপস রেট হয় নেগেটিভ। আর তাপমাত্রা যদি কমে তাহলে ল্যাপস রেট হবে কি? ল্যাপস রেট হবে পজিটিভ। এই দুইটা মনে রাখলেই যথেষ্ট, আর কিছু এখান থেকে এক্সট্রা করে কোনো কিছু পড়তে হবে না। অ্যাডমিশনের জন্য যতটুকু লাগে ততটুকু পর্যন্ত পড়ানো হয়েছে। আচ্ছা, এখানে আর একটু ডিটেলস যদি আলোচনায় আসি, সেটা হচ্ছে দেখি যে ইন ডিটেলস আমাদের আর কিছু জিনিস আছে, সেটাতে যদি আমরা আসি, যারা নতুন তারা একটু ভালোভাবে খেয়াল করেন। আমরা এরকম 4টা স্তর আছে। কয়টা? এই 4টা স্তরের মধ্যে বলি যে এটা হলো 0, আর এটা হলো আমাদের মনে করেন 50। ঠিক আছে? এটা হলো আমাদের 85,
আচ্ছা, এটা হলো আমাদের 15, এটা আমরা জিরোতে রাখি, এটা আমরা কি রাখলাম, জিরোতে রাখলাম। আর এটা হচ্ছে আমাদের কত, 500। তো এত কিছু না বলে একটা জিনিস সহজভাবে বলি, যে এটা হচ্ছে আমাদের কি, ট্রপোস্ফিয়ার, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হলো আমাদের মেসোস্ফিয়ার, আর এই উপরেরটাকে আমরা বলি হচ্ছে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের ট্রপোস্ফিয়ার, এটা হলো আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার নাকি, এটাকে আমরা বলেছি মেসোস্ফিয়ার, এটাকে আমরা বলেছি থার্মোস্ফিয়ার, এটাকে আমরা বলি হচ্ছে থার্মোস্ফিয়ার। তো এইখানে 0 থেকে 15, 0 থেকে 15 মানে এই যে এই রেঞ্জের মধ্যে যেটা, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ট্রপোপোজ। এই জায়গাটার নাম হচ্ছে ট্রপোপোজ। ঠিক আছে, দেখেন এটাকে আমরা কি বলবো হচ্ছে ট্রপোপোজ। এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রাটোপোজ। এর নাম হলো স্ট্রাটোপোজ, মনে রাখলেও হবে না রাখলেও হবে, স্ট্রাটোপোজ। এটার নাম হলো মেসোপোজ, মনে রাখবো হচ্ছে মেসোপোজ। আর এটার নাম মনে রাখবো হচ্ছে থার্মোপোজ। এইভাবে আমরা মনে রাখবো। এই 3টা স্তরের এই হলো অবস্থা, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা। যে লেয়ার গুলো আছে, এখানে একটা পাতলা একটা পর্দা আছে, ঠিক আছে, এখানে একটা পাতলা জায়গা আছে, এখানে পাতলা একটা জায়গা আছে, এখানে একটা পাতলা গ্যাসের জায়গা আছে, এগুলোর নাম হচ্ছে পৌজ বল হিসাবে যোগ করা হয় যেগুলা। এখন এই বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে ট্রপোমণ্ডল যেটা, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হচ্ছে ট্রপোমণ্ডল, দেখতে পাচ্ছি সবচেয়ে নিচের স্তর। তাহলে আমরা মনে রাখবো, এখানে বৈশিষ্ট্য মনে রাখবো ট্রপোপোজ বা ট্রপোমণ্ডলের, যে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, বায়ুমণ্ডলের মণ্ডলের সবচেয়ে নিচের স্তর, সবচেয়ে নিচের স্তর। ঠিক আছে, আর এইখানে আর একটা জিনিস মনে রাখা দরকার, যে ট্রপোবৃদ্ধি বা ট্রপোপোজ বলছি, এইখানে মনে রাখবো যে বাতাসের, এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ বৃদ্ধি পায়। দেখেন এখানে যখন উচ্চতা যখন বাড়বে, বাতাসের গতিবেগ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস মনে রাখবো, যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, এখানে আমরা মনে রাখবো যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের গতিবেগ বৃদ্ধি পায়, বাতাসের গতিবেগ বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের গতিবেগ বৃদ্ধি পায়, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এখন এই দুইটা স্তরের আমাদের বৈশিষ্ট্য একটু মনে রাখা লাগবে। কোন দুইটা, একটা হলো এইটা আর একটা হলো এইটা। এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা যতটুকু আমি লিখে দিব ঠিক ততটুকু যদি আপনি মনে রাখেন তাহলেই যথেষ্ট। মনে রাখবো যে ট্রপোমণ্ডল যেটা, সেটার আমরা বৈশিষ্ট্য যদি লিখি, এই সাইডে আমি লিখি, হ্যাঁ, দেখেন আমরা মনে রাখবো হচ্ছে ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য, ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য, ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য। তাহলে দেখতেই পাচ্ছি যে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর এইটা। 1 নম্বর বৈশিষ্ট্য মনে রাখবো হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি জিনিস, যে জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, নাইট্রোজেন, অক্সিজেন সবগুলো এখানে থাকে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যে এই স্তরে কি কি থাকে, জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প, তারপরে থাকে হলো নাইট্রোজেন, মনে রাখবো হলো অক্সিজেন, আর্গন, জেনন, হিলিয়াম, নিয়ন, মিথেন গ্যাস, তারপরে হচ্ছে আমাদের আর কি কি থাকে, আর থাকে হচ্ছে ধূলিকণা, ধূলিকণা থাকে, কি কি থাকে, এখানে থাকে হচ্ছে ধূলিকণা। 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা যদি আমরা মনে রাখতে চাই, এখানে যে মনে রাখবো যে ভূপৃষ্ঠের তাপমাত্রা
এবং পানিচক্র নিয়ন্ত্রণ করে। ভূপৃষ্ঠের তাপমাত্রা এবং কি করে? পানিচক্র। ভূপৃষ্ঠের তাপমাত্রা, যেহেতু নিচের স্তর, তার মানে মনে রাখবো হচ্ছে ভূপৃষ্ঠের তাপমাত্রা ও পানিচক্র নিয়ন্ত্রণ করে। পানিচক্র কি করে? নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই স্তরে আর কি ঘটে? এই স্তরে আর কি কি ঘটতে পারে? যতটুকু লিখছি এতটুকু জানলেই একদম ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের এই তিনটা বৈশিষ্ট্য, আমরা এখান থেকে অবশ্যই মনে রাখবো। আচ্ছা, এরপর আমরা যাবো হচ্ছে স্ট্রাটোস্ফিয়ারে। হ্যাঁ, এই স্তরে আর কি কি হয় দেখেন। ভূপৃষ্ঠের তাপমাত্রা এবং পানিচক্র নিয়ন্ত্রণ করে। এই স্তরে হচ্ছে মেঘ, বৃষ্টি, আর একটা মনে রাখবো বজ্রপাত। এগুলো এইখানেই হয়। ঠিক আছে, তাহলে মেঘ, বৃষ্টি, বজ্রপাতের জন্য দায়ী হচ্ছে ট্রপোমণ্ডল। ওকে, এরপর আমরা যাবো হচ্ছে স্ট্রাটোস্ফিয়ারে। এরপরের আলোচনায় আমরা মনে রাখবো হলো স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। মনে রাখবো সবচেয়ে শান্ত এবং এখানে কোনো জলীয় বাষ্প নাই। ঠিক আছে, এখানকার বৈশিষ্ট্য মনে রাখবো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য যদি আমরা বলি, তার মানে আমরা মনে রাখবো যে সবচেয়ে শান্ত, সবচেয়ে শান্ত স্তর কি নাই এখানে? এখানে হচ্ছে জলীয় বাষ্প নাই। তার মানে এখানে কি নাই? জলীয় বাষ্প নেই। যেহেতু শান্ত, তার মানে এই স্তরে যেটা চলে সেটা হচ্ছে বিমান চলাচল করে। এই স্তরে কি চলাচল করতে পারে? বিমান চলাচল করে। আমাদের আকাশের বিমান যেগুলো দেখি সেগুলো এই স্তরেই চলাচল করে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি আর একটা জিনিস বলি যে এখানে 90% ওজন এখানে অবস্থিত। 3 নম্বর বৈশিষ্ট্য মনে রাখবো যে 90% ওজন গ্যাস। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। গ্যাস এখানে অবস্থিত, এটা মনে রাখবো। 4 নম্বর বৈশিষ্ট্য মনে রাখবো যে উচ্চতা বাড়ার সাথে সাথে কি? উচ্চতা বাড়লে তাপমাত্রা বাড়ে। এখানে উচ্চতা বাড়লে কি হয়? তাপমাত্রা বাড়ে। এটা বা এই কয়টা বৈশিষ্ট্য আমাদের একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, আর এইখানে যে 1000 মিটার উচ্চতা, প্রতি 1000 মিটার উচ্চতার জন্য তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এইখানে। এটাতে আমরা আরেকটা বৈশিষ্ট্য লিখে নেই যে 1000 মিটার, কত মিটার? 1000 মিটার, 1000 মিটার উচ্চতার তাপমাত্রা, 1000 মিটার উচ্চতায়, 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। 6 ডিগ্রি সেলসিয়াস কি হয়? হ্রাস পায়। এইটাও মনে রাখেন। ঠিক আছে, এটা হলো 4 নম্বর বৈশিষ্ট্য। এখানে এখানে 4টা লিখছি, এখানে 4টা লিখছি। আচ্ছা, এখানে আমি আর একটা জিনিস আপনাকে বলে দেই। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের জন্য এটা বললাম। আচ্ছা, মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কিচ্ছু মনে রাখা লাগবে না। এরপরে আমাদের তাপমণ্ডল বা আয়নমণ্ডল বা এক্সোমণ্ডল যেটাই বলেন না কেন, সেটা হলো হচ্ছে আমাদের কি? এক্সোস্ফিয়ার যেটা বা আয়নোস্ফিয়ার সেটা। মেসোমণ্ডল শেষ পর্যন্ত যতটুকু পড়াইছি এতটুকুই যথেষ্ট, আর কিছু করতে হচ্ছে না। আচ্ছা, এইখানে আমি আপনাকে একটা জিনিস বলি যে আমাদের সাইক্লোন কিভাবে সৃষ্টি হয়, এটা পড়াই শেষ করে দেব। কি মনে রাখবো? যে সাইক্লোন কিভাবে সৃষ্টি হয়। এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন যে সাইক্লোনের জন্য দেখবেন আগে হচ্ছে লঘুচাপ হয়, সমুদ্রপৃষ্ঠে কি হয়? লঘুচাপ হয়। লঘুচাপ হওয়ার মানে হলো যে এই সাইক্লোন গুলো ঠিক এইভাবে চলতে থাকে, এইভাবে এখানে কি হয়? সাইক্লোন সৃষ্টি হয়। সাইক্লোনে যখন এইভাবে বাতাসের যখন ঘূর্ণন তৈরি হয়, তখন এই সাইডের বাতাসগুলো যায় কোথায়? চলে যায় এখানে যায়, তখন এইখানকার জায়গাগুলো ফাঁকা হয়ে যায়। ঠিক আছে, এইখানকার বাতাসগুলো যায় এখানে যায় জমা হতে থাকে,
এই জায়গাগুলো ফাঁকা হয়, তখন এইখান থেকে অনেক জোরে কি হয়, বাতাস যায় পর্যায়ক্রমে, এবার বাতাসের স্তরগুলো সামনের দিকে অগ্রসর হইতে থাকে। ঠিক আছে, তাহলে সাইক্লোনের ক্ষেত্রে প্রথমে লঘুচাপ হয়, তারপরে আমরা মনে রাখবো হচ্ছে নিম্নচাপ হবে, এরপরে হচ্ছে সাইক্লোন। নিম্নচাপের পরে দেখবেন যে আবহাওয়া পূর্বাভাসের পরেই শুরু হয়ে যাবে সাইক্লোন। এইভাবে সৃষ্টি হয়। আর কিছু জিনিস আপনাদেরকে বলে দেই, যে এইখানে যতটুকু বললাম আর বেশি কিছু এখানে থেকে আর পড়ানোর নাইও। যতটুকু পড়াইছি এতটুকু পড়লেই আমাদের প্রথম ক্লাসের যে লেকচার, প্রথম লেকচারে সবকিছু কমপ্লিট। সেকেন্ড লেকচারে আমরা কিছু জিনিস শিখবো, তার মধ্যে আপনাদেরকে একটা জিনিস শেখানো মনে হয় খুব জরুরি, সেটা হচ্ছে আমরা কিছু এককের পরিবর্তন শিখবো। তাহলে আমাদের নেক্সট ডে আমরা ম্যাথের দিকে অগ্রসর হবো, বয়েলের সূত্র এগুলোর দিকে। তো আপনাকে আমি একটা জিনিস বলি, আমি এর আগেও যখন ক্লাস করাচ্ছিলাম এগুলো পড়াচ্ছিলাম, এই জন্য আমি ভাবলাম যে এই জায়গাটা একটু শেষ করে দেই। এই জায়গাটুকুর ক্ষেত্রে আমি বলি যে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। আমরা এগুলো 9-10-এ পড়ে আসছি, পদার্থের অবস্থা এবং চাপ, অর্থাৎ ফিজিক্সের পঞ্চম অধ্যায় যেটা, সেই জায়গাতে আপনাদেরকে আমি সহজভাবে বলি, তাহলেই হবে। একটু দেখেন দেখেন 1 মিটার কিউব, যদি কিছু না বুঝে থাকেন মুখস্থ করে ফেলবেন, তাহলেই হবে যে 1 মিটার কিউব মানে কত, মনে রাখবো হচ্ছে 1000 লিটার। এটা একটা মনে রাখা লাগবে। ঠিক আছে, 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার। অথবা আমরা এখান থেকে মনে রাখবো 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1000 মিলি লিটার। অথবা বা সরি 1 মিলিলিটার বা মিলিলিটার মনে রাখি এখানে, তাহলেই হবে আচ্ছা 1 মিলিলিটার। অথবা আমরা মনে রাখবো হচ্ছে 1 সিসি বা কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখেন যে 1 মিটার মানে হচ্ছে 10, 1 মিটার সমান সমান আমি লিখলাম হচ্ছে 10 ডেসিমিটার। মানে হলো আপনি যদি এখানে 1 মিটারকে যদি কিউব করেন বা পুরোটাকে যদি কিউব করেন উভয় পক্ষে, তাহলে 1 মিটার কিউব হবে। আর এটার উপরে কিউব করলে হবে কত, 10 টু দি পাওয়ার কিউব ডেসিমিটার কি হবে, তাই হবে না? তাহলে এখান থেকে দেখেন হবে 1 মিটার কিউব মানে হলো 10 কিউব মানে কত, 10 গুণন 10 গুণন 10, 10 × 100, মানে হচ্ছে এখানে কত 1000 ডেসিমিটার কি হবে কিউব। এই যে 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 কি ডেসিমিটার কিউব, এটা মানে হলো 1000 লিটার। বা এখানে যদি আমি 1 লিটার বলি, তার মানে হচ্ছে 1000 মিলিলিটার। 1 লিটার যদি বলি তাহলে আমরা মনে রাখবো হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলে দেই যে 1 ডেসিমিটার কিউব মানে হলো 1000 সেন্টিমিটার কিউব। 1000 সেন্টিমিটার কিউব। আপনারা যদি আমি নিচে যা বলছি যদি কিছু না বুঝেন, উপরে দিতে ভাই কষ্ট করে মুখস্থ করে ফেলি, ঠিক আছে, তাহলে আপনি ম্যাথ পারবেন। আর একটা জিনিস বলি, সেটা হলো যে আমরা মনে রাখবো যে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মানকে কি বলে, চাপ বলে। তো সেইখান থেকে আমরা আসতে পারি। অথবা আমরা চাপের একক তো জানি, অন্তত এখানে কিন্তু চাপের একক প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2, এই জিনিসটুকু তো আমরা জানি। ধরেন এখান থেকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে চাপ ই সমান সমান হলো, আমরা 9-10-এ শিখছি এফ ভাগে, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। মনে রাখবো সূত্র, যে সংজ্ঞা হলো একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। এটুকু আমরা তো জানি। ঠিক আছে, তো প্রেশার ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু জলীয় বাষ্প বা পরিবেশগত রসায়ন নিয়ে কাজ করবো, তার মানে 1 ATM। এখানে সবসময় প্রেশার কত, 1 অ্যাটমোস্ফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। এটা মানে হলো যে 760 মিলিমিটার মার্কারি। এটাকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে হবে 76 সেন্টিমিটার। মানে মিলিমিটার থেকে কোথায় যাচ্ছে, সেন্টিমিটার, 100 দ্বারা ভাগ করতে হবে। এটাকে কত দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হবে, তার মানে
এখানে একটা জিনিস কালো কলম দিয়ে লিখে দেই, এটাকে 100 দ্বারা ভাগ করলে এটাতে যাবে, তাহলে সেন্টিমিটার মার্কারি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের পরে যেটা হবে যে এই 76কে যদি আমি আবার কত দ্বারা 100 দ্বারা ভাগ করি, তাহলে সেটা হবে হচ্ছে 0.76 মিটার মার্কারি। এইটা মানে আমরা আর কিছু জিনিস লিখতে পারি হলো 760 পর মার্কারি, অথবা আমরা মনে রাখবো হলো 760 বার। কত মনে রাখতে পারবো? 760 বার। আচ্ছা, এখান থেকে আরেকটু সিম্পলিফাই জিনিসগুলো বুঝি যে এই চাপটা মানে হলো 101 325 প্যাসকেল নিউটন মিটার ইনভার্স 2। এটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে 101.325 প্যাসকেল, অথবা আমরা মনে রাখবো হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2, অথবা আমরা মনে রাখবো হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। ঠিক আছে, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে ভাই, তাছাড়া সম্ভব হবে না। তো আজকে এই পর্যন্ত ফার্স্ট লেকচার। আমি ফার্স্ট লেকচারে যতটুকু পড়াইছি এতটুকু আপনি নোট রাখেন। টানা 30টা ক্লাস এইভাবে আপনি আমার সাথে করতে থাকেন, তার মানে এই 30টা লেকচার পর্যায়ে দেখবেন যে আপনি পরিবেশ রসায়ন পারতেছেন। ঠিক আছে, কষ্ট করে শুধুমাত্র মনে রাখতে হবে এবং ক্লিয়ার করতে হবে, খাতায় নোট করতে হবে, এবং এই নোটটা শুধুমাত্র আমাদের গ্রুপে পাবলিক করলে হয়ে যাবে। ঠিক আছে, আর বেশি কিছু করতে হবে না। আমরা আগামীকাল পরিবেশ রসায়নের সেকেন্ড লেকচার, তারপরে থার্ড লেকচার, এইভাবে আগাবো। আমাদের ক্লাসের শিডিউলগুলো যদি আমি বলে দেই, সেটা হলো যে বৃহস্পতি, শুক্র এবং শনিবার এই 3 দিন হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন, পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এবং পরিমাণগত রসায়ন। আর পরের যে 4 দিন, রবিবার, মঙ্গলবার, বুধবার, রবি, সোম, মঙ্গল, বুধবার, এই 4 দিনে আমি পড়াচ্ছি হচ্ছে গুণগত রসায়ন। এছাড়াও গুণগত রসায়ন ছাড়াও আমি পড়াচ্ছি হচ্ছে জৈব রসায়ন, আর এসএসসির একটা রসায়নের চ্যাপ্টার পড়াচ্ছি, সেটা তো আপনাদের জানার দরকার নেই। আপনারা এই 7 দিনে আমার সাথে কানেক্টেড থাকলে দেখা যাচ্ছে আপনার রসায়ন ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি ভাই। হ্যাঁ, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। এবং গ্রুপে সবকিছু শিডিউল দেওয়া আছে, গ্রুপে সবকিছু এবং পেজে সব ধরনের কখন কোন ক্লাসটা হয় সেটা শিডিউল দেওয়া আছে। তো আর বেশি কথা না বাড়াই, সকলকে শুভরাত্রি, রাত অনেক হয়ে গেছে।